অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, মনটা বেশ ছটফট করছে। এদিকে হাতে বেশি সময়ও নেই, মাত্র 3টে দিন সময়। কোথায় যাব এত কম সময়? বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। 11ই মার্চ মঙ্গলবার সকাল 6টায় বাড়ি থেকে ওলা বুক করে চলে এলাম শিয়ালদা স্টেশনে। সকাল 7:42 সাউথ ডিভিশনের ক্যানিং লোকাল ধরে চলে এলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় 9টা বাজে। স্টেশনে এসে দেখলাম আমাদের ট্র্যাভেল এজেন্সির পাঠানো একজন কর্মী সাগর সঙ্গম ট্র্যাভেল সাইনবোর্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন আমাদের রিসিভ করার জন্য। আমরা তার কাছে যেতে তিনি আমাদের অটো করে নিয়ে চললেন সোনাখালি জেটিঘাটে। সোনাখালি জেটিঘাটে এসে আমরা দেখলাম আমাদের ট্র্যাভেল এজেন্সি সাগর সঙ্গমের বোট আগে থেকেই দাঁড়িয়ে আছে। বোটের নাম ভ্রমণ সাথী। ভ্রমণ সাথী বোটে করে চড়ে আমরা হোগল নদী ধরে এগিয়ে চললাম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্পট হবে গোসাবা, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো। যেহেতু এটা গ্রুপ ট্যুর তাই সবাই একসাথে থাকার চেষ্টা করবে। আমাদের বোর্ডের নাম মনে রাখবেন ভ্রমণ সাথী, এখানে ব্যক্তিগত কারো নাম ধরে নয়, ভ্রমণ সাথী। আমাদের টোটাল গ্রুপটার নাম ভ্রমণ সাথী। নদীপথে যেতে যেতে হোগল নদীর ওপরে চোখে পড়ল হোগল ব্রিজে। এটি হোগল ব্রিজ, এটি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি গোসাবার উদ্দেশ্যে। সাগর সঙ্গমের ট্র্যাভেলের প্রায় সবাই আমরা এই ভ্রমণ সাথী বুটে উঠে সুন্দরবন ভ্রমণে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ছিলেন একজন জার্মান নাগরিক, নাম তার ক্রিশ্চিয়ান উইটকোস্কি। যেতে যেতে আমাদের ব্রেকফাস্ট চলে এলো, লুচি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি এবং চা। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল শুধু জার্মানি থেকে যিনি ভারতবর্ষে উড়ে এসেছেন ভারতবর্ষের সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য, সেই জার্মান নাগরিক ক্রিশ্চিয়ান উইটকোস্কির সাথে আমাদেরই বোটের কয়েকজন সহনাগরিক সেলফি তুলছেন। গোসাবায় যেতে যেতে বোটের মধ্যেই আমাদের সার্ভ করা হলো চিংড়ির পকোড়া এবং চা। অবশেষে আমরা গোসাবায় এসে পৌঁছলাম। গোসাবায় নেমে আমরা এগিয়ে চললাম হ্যামিল্টন সাহেবের বাংলোর উদ্দেশ্যে। আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো। আগে হ্যামিল্টন সাহেব এখানেই থাকতো, সাহিত্য গল্প মিটিং করতো। তা এখানে এত যে লোক সংখ্যা, এই জায়গাটার নাম হচ্ছে গোসাবা, এত লোক সংখ্যা এখানে এত ছিল না। উনি লোক সংখ্যা এখানে বাড়িয়েছে, এনে বসতি তৈরি করেছেন। বসতিটা তৈরি করে এত লোক সংখ্যা জনগণ বেড়েছে। আগে ছিল এই জায়গাটা পুরো ফাঁকা, ধুধু করতো, শুধু এই বাংলোটাই ছিল। এই বাংলোটা বহুত বছরের পুরনো বাংলো। না, ভিতরে ঢুকতে যাবে ভিতরে কিছু নেই এখন, সব সরকার ডিপার্টমেন্ট থেকে নিয়ে গেছে। হ্যামিল্টন সাহেব সুদূর বিদেশ থেকে মাত্র 20 বছর বয়সে 1880 সালে এখানে এসেছিলেন। এখানে তিনি গোসাবায় মানুষের দৈনন্দিন জীবন অনেক মসৃণ করে তুলেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে পায়ে পায়ে চলে আসলাম বেকন বাংলোয়। এই বেকন বাংলোয় হ্যামিল্টন সাহেব 1932 সালে 30 এবং 31শে ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে থাকার জন্য আমন্ত্রণ করেছিলেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। বেকন বাংলো দেখে আমরা চলে আসলাম বোটে উঠে বোট ছাড়ার কিছুক্ষণ বাদেই পরিবেশন করা হলো লাঞ্চে ছিল ভাত, মাছের মাথার দিয়ে ডাল, বেগুনি, সবজি তরকারি, ভেটকি মাছের কারি, রুই পোস্ত, চাটনি, পাঁপড়, আরও কত কী। লাঞ্চ শেষে বেশ কিছুক্ষণ পরে সবাইকে দেয়া হলো একটি করে ফল। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম সজনেখালির উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছলাম সজনেখালিতে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি আয়তনে 362 বর্গ কিলোমিটার। 1960 সালে পশ্চিমবঙ্গ সরকার সজনেখালিতে অভয়ারণ্য ঘোষণা করেন। এখানে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি অসংখ্য প্রজাতির গাছ। প্রজাতির কচ্ছপটা সারা পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে। উড়িষ্যা থেকে সামান্য কয়েক পিস এনে এখানে রেখে, এটা হচ্ছে এদের ব্রিডিং পয়েন্ট, এখানে ব্রিডিং করানো হয়। পাশে যে জায়গাটা দেখছেন এর মধ্যে এদের ডিম পাড়ানো হয়। ডিম পাড়িয়ে বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলোর গায়ে জিপিএস লাগিয়ে নদীতে ছেড়ে দেয়। হ্যাঁ, এদের গতিবিধির উপর নজর রাখা হয়। এই হ্যাঁ, এর ডেমোগুলো এখানে করা আছে, ডেমো করা আছে। এখানে দেখতে পেলাম বিরল প্রজাতির একটি কচ্ছপ যা অ্যাকুয়ারিয়ামে রাখা আছে। মানে ঘর বাড়ি তৈরি করার জন্য তখন এই গোলপাতা গাছ দিয়ে মানে ওরা ঘর বাড়ি তৈরি করছে। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই যে ফলটা, এটা ঠিক খেতে তালের শ্বাসের মতো। এটা কোথাও দেখতে পাবেন না সুন্দরবন ছাড়া। হ্যাঁ, সজনেখালিতে চোখে পড়ল একটি ওয়াচ টাওয়ারের উপর থেকে প্রায় পুরো সজনেখালির মনোরম প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ চোখে দেখতে লাগলাম।
একটা গাছের অনেকগুলো বেরিয়েছে, কোনটা কার কিছু বোঝা যায় কি নেই। না এইগুলো সব সুন্দরী গাছে, না এই যে এক একটা গাছে না কোনটা কোন গাছে সেটা কি করে বুঝবো? গাছটা আমরা রুবো। হ্যাঁ ওখানে পাওয়া যায়, কিনে নিয়ে যাবে। ওইটাই সুন্দরী গাছ বলতে হবে। পাওয়া যায়। ও তাহলে সজরেখালি থেকে আমাদের বোট চলে এলো পাখিরালয় আইল্যান্ডে। এখানে হোটেল মৈনাকে আমরা ছিলাম। এটি হোটেল মৈনাক। এখানে বেশ কয়েকটি রুম রয়েছে, কোনোটি 2 বেডের, কোনোটি বা 4 বেডের। আমরা সাগর সঙ্গমে ট্রাভেলসের সবাই এই হোটেলেই 3 দিন ছিলাম। ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে চলে এলাম ডাইনিং টেবিলে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল চিকেন পকোড়া আর কফি। চিকেন পকোড়া আর কফি খেয়ে আমরা চলে এলাম আদিবাসী নৃত্য দেখতে। আদিবাসী নৃত্য শেষ হতেই পরিবেশন করা হলো আমাদের রাতের ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাটন কারি, স্যালাড। এটি হোটেল মৈনাক, পাখিরালয় আইল্যান্ডের কাছে অবস্থিত। সাগর সঙ্গমে ট্রাভেলসের সবাই আমরা এই হোটেলেই 3 দিন ছিলাম। হোটেল মৈনাক থেকে বেরিয়ে পাখিরালয় জেটিঘাটের দিকে হাঁটতে হাঁটতে গেলে ডান দিকে পড়ে মা বনবিবির মন্দির। মা বনবিবি এখানকার খুব জাগ্রত একজন দেবী। এই দেবীর পূজা হয় পৌষ সংক্রান্তির দিনে। যারা সুন্দরবন জঙ্গলে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে যান এবং যারা পর্যটকদের নিয়ে সুন্দরবনে ভ্রমণ করেন, তারাই এই দেবীর পূজা করেন। দ্বিতীয় দিন সকালে চা খেয়ে আমরা বোটে করে বেরিয়ে পড়লাম সুন্দরবনের বাকি অংশ ভ্রমণে। বোটেই পরিবেশন করা হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল নানপুরি, চানা মটর, মিষ্টি। আমাদের সঙ্গে ছিলেন লোকাল গাইড মনোরঞ্জন রপ্তান। আসুন আমরা তার মুখ থেকে শুনে নিই সুন্দরবন সম্পর্কে কিছু কথা। আমার নাম মনোরঞ্জন রপ্তান। তো আমরা বর্তমান যে এখানটা অবস্থান করেছি, এখানে আমাদের 3টে নদী মিট হয়েছে। আমাদের পিছন সাইডে যে নদীটা চলে গেছে, নদীটার নাম হলো আপনার পিসকালী নদী। আমাদের ডান সাইডের দিকে যে নদীটা চলে গেছে, এই নদীটার নাম হলো আপনার গোমর নদী। আর আমরা যে দিকটা যাচ্ছি কোন সাইডে, এটা হলো আপনার গোমতী। তো এই গোমর নদীটা চলে গেছে আমাদের বাংলাদেশের দিকে, মাত্র 4.5 থেকে 5 ঘন্টা দূরে আছে, অর্থাৎ 50 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ। ওই সাইডে আমাদের একটা স্পটের নাম আছে আপনার উড়ির ডাবলি। আমরা অস্ট্রেলিয়া থেকে উঠে বলে দিই যে ওপারে যে জঙ্গলটা দেখছেন, ওই জঙ্গলটার আপনার বাংলাদেশের জঙ্গল, এবং সামনে যে নদীটা পড়ে, নদীটার নাম হলো রায়মঙ্গল। ওই নদীটা হাফ বাংলাদেশের, হাফ ইন্ডিয়া। ওদের সাইডে আছে বিডিয়া, আমাদের সাইডে আছে বিএসএফ। যদি পরে কোনোদিন সুন্দরবনে ঘুরতে আসেন, তাহলে আপনার উড়ির ডাবলি যাবেন, আমরা এটা বলে দিই। এটা
আমরা পড়েছি যে পৃথিবীর 3 ভাগ জল 8 ভাগের স্থল, এটা বইয়ে পড়া আছে। তার 4টি রূপ আজকে আপনারা দেখতে পাবেন এবং যেতে যেতে আমরা পঞ্চমুখী নদীর উপর দিয়ে যাব এবং আমাদের আজকে প্রোগ্রামটা আছে সজনেখালি, সুধর্ণখালি, দোবাঙ্কি এবং দোবাঙ্কি থেকে তারপরে আমাদের লাস্ট প্রোগ্রামটা আছে ঝড়খালির দিকে, যেখানে আমাদের রেস্কিউ সেন্টার, সেখানে 3টে বাঘ এবং কয়েকটা কুমির আছে, সেটা আমরা দেখব। এটাই আমাদের প্রোগ্রাম আছে। আমাদের যাত্রীদেরকে সুন্দরবন ইকো ট্যুরিজম গাইড হিসেবে সবাইকে স্তরবিন্যাসে জানাই আমার সচেতন প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমার নাম মনোরঞ্জন রপ্তান, বাড়ি হলো পাখিডালা। তো আজ যে সুন্দরবন আপনার ঘুরতে এসছেন, এই সুন্দরবনই আমার নিজের লেখা দিয়ে আমি প্রথম শুরু করছি। সুন্দরবন হলো বিশ্ব প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। সুন্দরবনকে ভালোবাসার মন এবং খুলে দেখার চোখ নিয়ে যদি আমরা দেখি, তাহলে বলবো সুন্দরবন এক অনন্য। এটা আমার শীতের দিনের জন্য লেখা, যে হেমের পরশ গায়ে মেখে দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে ভেসে ভেসে বনে বনে বনের কথা শুনুন। সুন্দরবনের রূপটা নিয়ে লিখেছি শান্ত সৌম্য নীল জলরাশি, সবুজে সমারায় প্রাকৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধ, হিংস্র নরখাদর রয়্যাল বেঙ্গল টাইগার ও বিষাক্ত সার্পের সমাবেশ, অধ্যুষিত ঝড় ঝঞ্ঝা বন্যা কবলিত দুর্গম বন অঞ্চল ও জনপদ বসতি অঞ্চল নিয়ে সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলের সন্নিহিত ভৌগোলিক পরিবেশে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রকৃতি নিজের খেলে গড়ে তুলেছেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবন। যে সুন্দরবন শুধু ভারতবর্ষের মানুষের কাছে নয়, যে সুন্দরবন সারা বিশ্বে মানুষের কাছে আকর্ষণীয়, সেই সুন্দরবন আপনার খুঁজতে এসছেন। আমি জানি না যে সুন্দরবন আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবে বা কতটা বৈচিত্র্য ঘটাতে পারবে, তবে সুন্দরবন থেকে সবচেয়ে বড় পাওনা হলো যে সুন্দরবনের প্রাকৃতিক শোভা, সুন্দরবনের মুক্ত বাতাস আর আবার গাইডের সামান্য অভিজ্ঞতা। এটা জেনে রাখুন যে আজকের যে সুন্দরবন আপনারা ঘুরতে এসছেন, এই সুন্দরবন কিন্তু আজকের নয়। এই সুন্দরবন বহু প্রাচীনকালে, পুরাণে এই সুন্দরবনের নাম ছিল পাতাল রসাতাল। পাতাল রসাতাল। বৌদ্ধ এবং গুপ্ত যুগে এর নাম ছিল আপনার সমতল। পাল যুগে এর নাম ছিল আপনার ব্যগ্রতর। মোগল যুগে এর নাম ছিল আপনার বঙ্গাল। তারপরে হলো আমাদের ইংরেজ রাজত্ব। আপনারা নিশ্চয়ই জানেন যে 1757 সালে পলাশীর যুদ্ধের পরে বাংলার শেষ সূর্য যখন অস্তমিত গেল, শুরু হয়ে গেল ইংরেজ রাজত্ব। ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন তাদের নিজেদের স্বার্থকে কায়েমি করার জন্য, অর্থকে লোলুপ করার জন্য। আজকের যে লোকালিটিগুলো আপনাদের ডান সাইডে দেখছেন, অ্যাকচুয়ালি কিন্তু এখানে লোকালিটি ছিল না, ছিল কিন্তু টোটালি জল এবং জঙ্গলে ভরা। ইংরেজরা এটাই দেখেছিল যে এখানে যদি জঙ্গল কাটা যায়, এখানে যদি নদীর বাঁধ দেওয়া যায়, এখানে যদি মানুষের বসবাস শুরু করানো যায়, তাহলে এদের কাছ থেকে যে ফসল উৎপাদন করা যাবে, সেই ফসলে অর্ধ অংশ তারা পয়সা আদায় করতে পারে। তো একটা জিনিস আপনারা ভাবুন, এই গহন অরণ্য কাটতে তো প্রচুর লোকের প্রয়োজন আছে। এই লোক কোথায় পাওয়া যাবে? জেনে রাখুন এই লোক কোথা থেকে এনেছিল। এই লোক এনেছিল আপনার মেদিনীপুর থেকে, এনেছিল উড়িষ্যা থেকে, এনেছিল সাঁওতাল পরগনা থেকে কিছু আদিবাসী মানুষ যারা কায়িক পরিশ্রম করতে পারে, শক্ত তাদের নিয়ে জঙ্গল কেটেছে, নদী বাঁধ দেশে, সেই থেকে শুরু হয়েছে আমাদের বসতি। আমি জানি না যে আপনার কোথা থেকে এসছেন। শুনে রাখুন, শহরের অধিকাংশ এলাকা কিন্তু আপনার সুন্দরবন এলাকা ছিল, এটা কিন্তু জঙ্গল কেটে বসতি হয়েছে। তো কেন নদীর বাঁধ দেওয়া হলো? আমি জানি না যে এই নদীর জলটা আপনারা কেউ টেস্ট করেছেন কিনা। যদি পারেন জল একটু জিভে দিয়ে দেখবেন যে জলটা কতটা লবণ জল। এই লবণ জল যদি আমাদের লোকালয়ে চলে যায়, তাহলে কিন্তু কোনো ফসলাদি হবে না। এর প্রমাণ পেয়েছেন সুন্দরবনে। এখানে আয়লা হয়েছে, পাম্পান হয়েছে, ইয়াস হয়েছে, বুলবুল হয়েছে, ভুতভুত হয়েছে, রেমাল হয়েছে। রিসেন্ট আমাদের দানা হওয়ার কথা ছিল, মনে আছে? দানায় কিন্তু আমরা ডানা গজিয়ে ফেলেছিলাম, আমরা কিন্তু তল্পিতরটা গুটিয়ে ফেলেছিলাম যে আমাদের উড়িয়ে যেতে হবে। কিন্তু সৌভাগ্য এই যে দানায় কিন্তু এখানে এফেক্টটা ঘটেনি। তবে সুন্দরবনের সবচেয়ে বড় ক্ষতি করেছে আয়লা, যেটা 2009 সালে 25 মে ঘটেছিল। শুনলে অবাক হয়ে যাবে যে নর্মালি আমাদের স্যার জোয়ার ওঠে 10 থেকে 11 ফিট, সেদিন জল বেড়েছিল 20 থেকে 21 ফিট। এমনও প্রমাণ আছে যে একই ঘরের মধ্যে আপনার বাঘ ছিল, একই ঘরের মধ্যে মানুষ ছিল। 1973 সালে সুন্দরবনে আমাদের ব্যাঘ্র প্রকল্প শুরু হয়। 1976 সালে এই সুন্দরবন আপনার অভয়ারণ্য নামে পরিচিত হয়েছে। 1984 সালে এই সুন্দরবন আপনার ন্যাশনাল পার্ক নামে ঘোষিত হয়েছে। 1987 সালে এই সুন্দরবন আপনার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। 1989 সালে এই সুন্দরবন আপনার বায়োস্ফিয়ার রিজার্ভ নামে ঘোষিত হয়েছে। এবং আরও জেনে আপনি যে পৃথিবীর 7ম আশ্চর্য জিনিসের মধ্যে যে তাজমহল স্থান পেয়েছে, আজকে সেই সুন্দরবন আপনি এসছেন, যেটা পৃথিবীর 8ম আশ্চর্য জিনিসের জন্য ভোটাভুটি চলেছে।
কয়েকটা ভোটে মাত্র সুন্দরবন হেরে যায়, সেই সুন্দরবনে আসছে। এখানে আছে আমাদের পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, আছে চিতল হরিণ, বন্য শুয়োর, বাকল, গোসাপ, ভোদর, বনমোরগ, আর এই নদীতে আছে আমাদের কুমির, আছে শার্ক, আছে ডলফিন। তো আমি প্রথম বাঘ নিয়ে আলোচনা করব। একটা কথা জেনে রাখুন, যদি একবার রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পেয়ে যান, তো আমি এটা আশা করব যে ঈশ্বর দর্শন বা ঠাকুর দর্শন বা আল্লাহ দর্শনের মানুষের যে পরিস্থিতি করতে পারে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে সেই আনন্দ পাবে। অসাধারণ দেখতে, অসাধারণ। এর গায়ে যখন সূর্য কিরণ পড়ে, একটা আভা চারিদিকে চকচক করতে থাকে। যখন হেঁটে যায় পরিষ্কার বুঝিয়ে দেয় যে আমি সুন্দরবনের রাজা আছি, তবে সহজে কিন্তু দর্শন পাওয়া যায় না। দেখবেন আমরা মাঝে মধ্যে লটারির টিকিট কাটি ভাগ্য নির্ধারণের জন্য, তাই না? এই লটারির টিকিট কিন্তু সবার বাদে না, তো বাঘ দর্শন কিন্তু লটারির টিকিট। তো একবার যদি পেয়ে যান, তো আমি বলবো আপনার ভাগ্যবান আছে। তো আমরা বেশিরভাগ বাঘকে দেখতে পাই নদীর সাঁতরাতে। এই নদীটা বাঘের পেরোতে মাত্র টাইম লাগবে 6 থেকে 7 মিনিট। এবং শুনলে অবাক হয়ে যাবে, স্যার এই নদীতে একটা কারেন্ট আছে যেটাকে আমরা স্রোত বলি বা হাওয়া থাকে। দেখবেন আমাদের বোটটা যখন কোনো ঘাটে ধরবে, এই কিন্তু ডাইরেক্ট ঘাটে ধরতে পারবে না, অনেকটা ঘুরে গিয়ে ধরতে হবে। ওই যে সাদা একটা বোট দেখছেন না, সাদা একটা যে এখানে ধরতে বলুন, এ কিন্তু ডাইরেক্ট ঘাটে ধরতে পারবে না, অনেকটা ঘুরে গিয়ে ধরতে হবে, একটা স্রোতের জন্য, একটা হাওয়ার জন্য। কিন্তু বাঘ যদি মনে করে যে আমি ওখানে যাব, তো ওখানেই যাবে। যদি কোনো কারণে টার্গেট মিস হয়, তাহলে ও কিন্তু যাবে না, ঘুরে আসবে, দ্বিতীয়বার টার্গেট অনুযায়ী ওখানে গিয়ে পৌঁছাবে। এটাই প্রমাণ করতে চাইছে যেটা ইঞ্জিন পারে না সেটা আমি পারি। আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছি। আমরা মাঝে মধ্যে টিভিতে বা পেপারে সংবাদ পাই যে অমুক গ্রামে বাঘ গেছে, তমুক গ্রামে বাঘ গেছে। এই সংবাদ পান তো যে গ্রামে বাঘ গেছে। অ্যাকচুয়ালি ওনার একটা ডিউটি পড়ে যে গ্রামের মানুষ কেমন আছে, গ্রামের গরু ছাগল ভেড়াগুলো কেমন আছে, এটা চেক করার দায়িত্ব ওনার পড়ে যায়। উনি একটু মাঝে মধ্যে দেখতে যায় যে কে কেমন আছে। তো আমাদের প্রশ্ন এখানে যে বাঘের তো এখানে খাবার আছে যথেষ্ট পরিমাণে, এখানে হরিণ আছে, শুয়োর আছে, তাহলে গ্রামে কেন যায়? আপনার যে ঘুরতে এসছেন কারণ আছে। কি কারণ? আমি বলি যে আপনার একঘেয়েমি জীবনযাত্রা চলছে, তো একটু সুন্দরবনে ঘুরে আসি, বাইরে হাওয়া বাতাস খেয়ে আসি, আর যদি একটু মহারাজের দর্শন পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু বাঘের কিন্তু যাওয়ার একটা উদ্দেশ্য আছে। তো এখানে বাঘ কেন গ্রামে যায়, আমি 3টে কারণ তুলে ধরছি। প্রথম কারণ হলো এই যে বাঘের কিন্তু মেন খাবার হরিণ, শুয়োর আছে। তো আপনারা লোকাল সাইডে যে শুয়োর দেখেছেন, আমাদের জঙ্গলের শুয়োরকে যদি দেখতে পান, দেখবেন এদের কিন্তু এরকম বড় বড় দাঁত আছে। এই দাঁতের সাহায্যে ওরা বাঘের পেটকে ফাঁসিয়ে দেয়। তাই বাঘ কিন্তু এদেরকে সামনে আক্রমণ করে না, পিছন থেকে আক্রমণ করে। এখানে যখন হরিণকে দেখবেন, একটা গ্রুপে প্রায় 3টে 4টে 5টা করে হরিণ থাকে। কারণ কি? বাঘের কিন্তু একটা গন্ধ আছে, এই গন্ধটা যখনই পেয়ে যায় তখন সে পালিয়ে যায়। সেই কারণে বাঘ চিন্তা ভাবনা করে দেখেছে যে এই দিনের বেলা হরিণকে বা শুয়োরকে ধরতে আমার বহু মেহনত করতে হয়। যখন খাওয়া না পায়, এখানে হরিণ শুয়োরকে ধরা অত্যন্ত কঠিন আছে, তখন কিন্তু গ্রামে চলে যায়। দেখছি যে এইদিকে তো কিছু পাওয়া যাচ্ছে না, ধরতেও পাচ্ছি না, তো গ্রামে ওখানে ইজি পেয়ে যাব গরু ছাগল ভেড়া, সেই কারণে যায়। তৃতীয় কারণ হচ্ছে এই যে আপনার ওইটা আমি বলেছি যে এর আগে আমাদের নদীটা গেছে বাংলাদেশের দিকে, মাত্র 4 থেকে 4.5 ঘন্টা দূরে আছে বাংলাদেশ। শুধু ওপারটা বাংলাদেশ, এপারটা ইন্ডিয়া। তো ওই বাংলাদেশেও কিন্তু প্রচুর বাঘ আছে। 60% জঙ্গল বাংলাদেশে পড়েছে, 40% আমাদের। তো ওই বাংলাদেশের বাঘ তো জানে না যে এটা ইন্ডিয়া, আর এই ইন্ডিয়ার বাঘ তো জানে না ওটা বাংলাদেশ। আমাদের যেতে গেলে যেমন পাসপোর্ট কাজ ভিসা লাগছে, ওর কিন্তু এটা লাগছে, ঠিক আছে? কখনো কখনো ওই বাঘকেই দিয়ে আসছে। এরা বলতে চাইলো যে আরে বাবা তুই তো বাংলাদেশের বাঘ, তুই বাবা ইন্ডিয়া এসে কেন দখল করবি, তোর তো থাকা যাবে না। এখন এসে যখন গেছে, এই বাঘ কিন্তু অনেক সময় আমাদের গ্রামে চলে যায়। এমনি করে কিন্তু বাঘ আমাদের গ্রামে চলে আসে। এবার বলি, এই বাঘ লম্বায় প্রায় আপনার 10 থেকে 11 ফিট হয়, তবে আপনার নাক থেকে লেজ পর্যন্ত হাইট আপনার 3 থেকে 3.5 ফিট। বাঘিনী বাচ্চা দেয় 3 বছর অন্তর অন্তর, মিনিমাম 1টা 2টো, হাইস্ট আপনার 3টে 4টো পর্যন্ত বাচ্চা হয়। তবে এরা বেশি দিন বাঁচে না, মাত্র 22, 23, 24 বছর। আমাদের সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা সরকারি হিসাবে যেটা বলা হয়েছে 101। তো আপনাদের জানা আছে যে সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ডেল্টা ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ দ্বীপ হচ্ছে সুন্দরবন। সেখানে যদি 101টা বাঘ থাকে এবং এই বোটটা নিয়ে যদি সুন্দরবনের টোটাল ঘোরার পারমিশন দেওয়া হয়, 20-25 দিন 1 মাস লাগে।
তাহলে সেখানে 101টা বাঘ মানে কিছু আছে না। যদি দেখেন কোনো গাছে গায়ে লাল কাপড় বা মালা বাঁধা থেকে থাকে, সেখানে যদি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন আঁকা থাকে, তাহলে জানবেন যে একটা বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলে গেছে। আমাদের এখানকার মানুষের জীবন জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। তাদের বিশ্বাস আছে যে বনবিবিকে পূজা দিয়ে জঙ্গলে গেলে বাঘের হাত থেকে রক্ষা পাবে, এই জন্য তারা আর অনলি যদি লাল কাপড় বা মালা বাঁধা থাকে, তাহলে এটাই বুঝবেন যে বাঘ এখান থেকে কাউকে আদর করে তুলে নিয়ে গেছে তার প্রতি। দেখবেন আমাদের অনেক ছোট নৌকা দেখতে পাবো মাছ ধরা, দেখেছেন কি? সেই নৌকাগুলো কিন্তু এরকম নয়, সেগুলো কিন্তু সাইডে ঘেরা বেড়া নয়, উপরে ছাউনি নয়, খোলামেলা বোর্ডসার। তারা কিন্তু আপনার 7 দিন 8 দিন 9 দিন তারা কিন্তু জঙ্গলে থাকে। বা ওই 4 জন হয়তো লোক গেছে, 4 জনকে নেবে না, যে কোনো একজনকে নেবে। একজনকে যখন নিয়ে গেল, বাকি যে 3 জন থাকলো তারা কিন্তু গাছে গায়ে লাল কাপড় বা মালা বেঁধে দিল। এটা বোঝাতে চাইলো যে ঘটনাটা আমাদের ঘটে গেছে তার থেকে তোমরা সতর্ক। এবং এটা জেনে রাখুন, এটা বোঝালো যে এটা হচ্ছে ডেঞ্জারাস প্লেস, এখানটা তোমরা এসো না। ওই জন্য কিন্তু গাছে গায়ে লাল কাপড় বা মালা বাঁধা। সেটা আবার কেমন জেনে যে একটা দ্বীপে একটা পুরুষ বাঘ থাকে, তার সাথে তো একটা বা দুটো মেয়ে বাঘ থাকলো, কিন্তু একের বেশি পুরুষ বাঘকে থাকতে দেবে। কারণ কি? ধরে নিন এই দ্বীপে যে পুরুষ বাঘটা আছে, একটু আমার হাতের দিকে লক্ষ্য করবেন, সে ধরুন এখানটা প্রস্তাব করলো, এখানটা আসলো, দেখেছেন? ওই বাঘটা পুরুষ বাঘটা যখন এখানে আসবে, ও চেষ্টা করবে যে এর উপরে আসানো যায় কিনা। যদি উপরে আসতে পারে, তাহলে জানবি যে তোমার কিন্তু আমি সাইনা আছি, তোমার কি আমি প্রতিষ্ঠা আছি, ও কিন্তু ওখানে থাকবে। আর ওর নিচে যদি আপনায়, তাহলে জানবে যে ওর থেকে আমি কুঞ্জুরি আছি। এই কুঞ্জুরি বাঘ কিন্তু সাথে দেখা পাওয়ার আগে ঠিকঠাক একটা হলো বাঘের খেয়ে। আপনার প্রত্যেকে বাগদা বা গলা চিংড়ি খেয়েছেন তো? খেতে দারুণ সুন্দর না? কিন্তু একটু বলে দিই আপনাদের, যারা এই বাগদা বা গলা চিংড়িগুলো কালেক্ট করে এই ছোট অবস্থায় বলায় মেন, একেবারে তো সে বড় হয়নি, তাই না? এই মেনটা আমাদের গ্রামের মহিলারা কি করে জানেন? এখন নদীতে নামে, হাঁটু জলে, কোমর জলে, গলা জলে নেমে নাইলনের জাল টানে। ঠিক সেই টাইমে ষাঁড়গুলো কি করছে, একটু আদর করে আপনার পাঁচা উগুলো ধার থেকে 200, 250, 300 মাংস থেকে, যার এই মাংসটা কাটবে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, সে বুঝতে পারবে না যে তার শরীর থেকে কখন মাংসটা উঠবে। জলটা যখন লালে লাল হয়ে যাবে, জলের উপরে যখন উঠবে, তখনই জানতে পারবে তার শরীর থেকে কি জল। যে আমাদের সুন্দরবনের সবচেয়ে হাইস্ট কুমির পাওয়া গেছে 18 ফিট লম্বা। 18 ফিট। ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এতটা লম্বা। একবার যদি হা করে, একটা দুটো মানুষ চলে যায়। কিন্তু কুমিরের স্বভাবটা একটু বলি, আর দাঁড়ালি না তুই, কুমিরের স্বভাবটা হলো এই যে এরা কিন্তু স্যার টাটকা মাংস হচ্ছে একটু বাসি মাংস বেশি পছন্দ করে। আমাদের এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে, কাঁকড়া আছে। আমি জানি না মাছ কাঁকড়া খেয়েছেন, কত বড় কাঁকড়া খেয়েছে জানি না। এই একটা কাঁকড়া আছে আপনার 100 থেকে শুরু করে 1 কিলো 1.5 কিলো ওজনের কাঁকড়া আছে। মাছ আছে 1 কিলো থেকে শুরু করে 50-60 কিলো ওজনের মাছ আছে। তো ওটা কিন্তু আমাদের লোকালিটি আছে, এটা জঙ্গল আছে। তো একজন লোক হয়তো নদীতে জাল ফেলে মাছ ধরছে, হাঁটু জলে কোমর জলে নেমে জাল ফেলে মাছ ধরছে। কুমির এখান থেকে দেখলো, এখান থেকে ডুবতে দিল, দিয়ে কি করলো, তার হাত কিংবা পাটা ধরলো, ধরে বলতে চাইলে যে চল তোকে একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। এই মানুষটাকে নদীর মাঝে টেনে নিয়ে তাকে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরে দিল। তাকে মাটি কিংবা বালি চাপা দিয়ে রেখে দিল যে বাবা তুমি মধ্যে থাকো, তারপর 2 থেকে 3 দিন বাদে তোমার সঙ্গে রাখো। এই যে লাশটাকে এখানে পচাতে দিল, 2 থেকে 3 দিন বাদে ওই লাশটা যখন পচে গেল, তখন ওটা বের হলো। কেউ ওটাকে পেলো না, তখন ওটা খেয়ে নিল। এইভাবে কিন্তু আমাদের বহু মানুষ চলে যাচ্ছে। সবচেয়ে ডেঞ্জার সাপ হলো কিং কোবরা, যাকে বলা যেতে পারে 100 বলে ছবি। হলো আপনার গোপ্র, এই হলো আপনার কেউটে। আর এই সাপটা চেনা আছে কিনা জানি না। দেখুন তো এই সাপটাকে চেনেন? এটার নাম হলো কাল্লাগিনি। যে কাল্লাগিনি সাপের দংশনে আমাদের লক্ষিন্দার মারা গিয়েছে, মনে পড়ছে? যে কাল্লাগিনি সাপের দংশনে আমাদের লক্ষিন্দার মারা গিয়েছে। 84 ভ্যারাইটিস ম্যানগ্রোভ ইন দ্য সুন্দরবন। তো এই 84 প্রজাতির গাছের মধ্যে সবচেয়ে রেয়ার গাছ হচ্ছে সুন্দরী গাছ। তো আমরা তো বইয়ে পড়েছি যে সুন্দরবন নামটা স্যার, তাহলে সুন্দরবন কী করে নাম হলো? সুন্দরবনের সুন্দরী গাছটা হচ্ছে সবচেয়ে কম, কারণ এই যে নোনা জল এটা সহ্য করতে পারে না।
ঠিক আছে। এবং এই গাছের বৈশিষ্ট্য হলো এই, যেটা উপরের দিকে যা বাড়ে তার 1.5 গুণ বাড়ে নিচের দিকে, মেনলি মাটিকে আঁকড়ে ধরে রাখা এদের বৈশিষ্ট্য। এক একটা গাছের বয়স 20, 25, 30 বছর হয়ে গেছে, কিন্তু এরা উপরে যা বেড়েছে তার 1.5 গুণ বেড়েছে নিচের দিকে। এই গাছ আছে বলে কিন্তু আজকে আমরা বেঁচে আছি, এই গাছ আছে বলে কিন্তু গোটা কলকাতা বেঁচে আছে। এটাই কিন্তু প্রাচীরের মতো রক্ষা করছে। তাই আমি আপনাদের কাছে একটা শেষ অনুরোধ করে শেষ করবো, এই যে সুন্দরবনে এই যে গাছই হচ্ছে আমাদের প্রাণ। একটা গাছ যদি কেউ কাটেন, পারলে 2 থেকে 3টে গাছ লাগাবেন। এই বিরতিকে শেষ করছি। প্রথমেই আমরা চলে এলাম সুদর্ণখালিতে। সেখানে মা বনবিবির মন্দির দর্শন করলাম। আচ্ছা, সবাই বাজালে পরিবেশ ঠিক থাকবে না, একটু আমাদের বনবিবি এবং বনবিবির লেফট সাইডে বদা হাতে যাকে দেখবেন উনি হলেন ওনার ভাই। এই ভাইয়ের নাম হলো আপনার শাহ জঙ্গলি। এরা কিন্তু যমজ ভাই বোন, ঠিক আছে। এবং বনবিবির ডান সাইডে দেখুন একটা ছোট্ট বাচ্চা হাত জোড় করে বসে আছে। এই বাচ্চাটার নাম হলো আপনার দুঃখে। দুঃখে কিন্তু গ্রামেরই একটা ছেলে। এর বয়স তখন মাত্র 12 বছর। সেই টাইমে ও চাচার সঙ্গে জঙ্গলে গিয়েছিল মধু সংগ্রহ করতে, হঠাৎ ও বাঘের কবলে পড়ে। তখন বনবিবির নাম স্মরণ করেছিল বনবিবি, এবং তার ভাই এসে তাকে বাঘের হাত থেকে রক্ষা করেছিল। এইটা পৌষ সংক্রান্তিতে এই পূজাটা হলো সেই পূজা। আমরা স্বাভাবিকভাবে জানি যে মুসলিমরা মূর্তি পূজায় বিশ্বাসী না, কিন্তু আমাদের এখানে হিন্দু আছে, মুসলিম আছে। বেশিরভাগ মানুষের জীবন জীবিকা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। তারা যাওয়ার আগে কিন্তু বনবিবিকে পূজা দিয়ে যায়। তাদের একটা মাত্র উদ্দেশ্য যে বনবিবিকে পূজা দিয়ে জঙ্গল গেলে তারা বাঘের হাত থেকে রক্ষা পান। এইটা পৌষ সংক্রান্তি এই পূজা হয়। এটা লোকাল সাইডে হয়, জঙ্গল সাইডে হয়। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই একবার, যে বলেছিলাম যে গাছের গায়ে লাল কাপড় বা মালা বাঁধা থাকলে সেখানে যদি স্বস্তিক চিহ্ন আঁকা থাকে, তাহলে বলেছিলাম যে বনবিবিকে পূজা দিয়ে গেছে। এটা বছরে একবার পূজা হয়। তাদের কিন্তু মাসে অমাবস্যা থেকে 7-8 দিন, পূর্ণিমা থেকে 7-8 দিন, মানে মাসে 2 বার তাদেরকে জঙ্গলে যেতে হয়। তারা কি করে, প্রতিবার এই মূর্তি পূজা করা অনেক কস্টলি, সেই জন্য তারা গাছের গায়ে লাল কাপড় বা মালা বেঁধে সেখানে স্বস্তির চিহ্ন এঁকে মায়ের নাম স্মরণ করে তারা জঙ্গলে যায়। এটা খুব জাগ্রত এই পূজাটা, ঠিক আছে। আসুন। বললাম না যে আমাদের যে সুন্দরী গাছের নামে যে সুন্দরবনের নামটা এসছে, পাতাটা দেখুন ডিফারেন্স কালার আছে, উপরটা ডিপ সবুজ, নিচেরটা সিলভার কালার, এবং এর ফুল ফুটেছে। এদিকে দেখতে পাবো পিঙ্ক কালারের ফুলগুলো, দেখতে খুব সুন্দর। তবে এটা জঙ্গল সাইডে খুব বেশি। প্রত্যেকটা গাছের নাম সুদর্ণখালিতে বেশ কয়েকটা গাছ দেখার পরে আমরা উঠে এলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে সুদর্ণখালির আশেপাশ সুন্দরভাবে দেখা যায়। তৈরি করেছে এই কারণে, যখন কোনো বাঘ, হরিণ, শুয়োর এই রাস্তাগুলো ক্রস করবে, বা এখানে জল খেতে আসবে তাদের দেখার জন্য। এখানে দেখুন টাইগার ফুটপ্রিন্ট আছে। এই দেখুন ওই যে জল খেতে এসেছিল, বুঝতে পারছেন, ওই যে মিডিলে দেখুন 3-4টে দাগের আছে, বড় বড়, বোঝা যাচ্ছে। সুদর্ণখালি দর্শনের পর আমরা ধীরে ধীরে লঞ্চে উঠে এলাম আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি। পথে যেতে যেতে আমাদের লঞ্চের মধ্যে পরিবেশন করা হলো আমুদি মাছের ফ্রাই এবং চা। আমরা এখন চলে এসেছি পাঁচমুখী মানে যেখানে 5টি নদী, গোমতী, বিদ্যাধরী, গাজীখালী, হেরোডাঙ্গা এবং মাতলা মিলিত হয়েছে।
पल पल हर एक पल सहमा है क्यों, हर लम्हा क्यों है डरा। অবশেষে আমরা চলে এলাম দোবাকি ক্যাম্প দেখতে। দোবাকি ক্যাম্পে নেমে ক্যানোপি ওয়াক করে আমাদের যেতে হবে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের পাশে রয়েছে একটি মিষ্টি জলের পুকুর। না না 500 মিটার যেতে 500 মিটার আসতে। এসো এসো ওইটা দেখেন কি হয়েছে এটার পর কি চলো চলো ঘুরে গিয়ে আবার এই পথে আসতে তখন আমাদের 1/2 কিলোমিটার মতো হাঁটতে হতো, আর এখন গেলে আপনার আপ ডাউনে 1 কিলোমিটার। It is a sweet water pond. Last forest minister Jayram has come here and we just release another pond. So this time is no deer. This time is both side is open. Okay. এটা কি মিষ্টি জলে? হ্যাঁ এটা মিষ্টি জলে। যত আমরা ওরা তো নিশ্চয়ই আমরা রিভার ওয়াটার জল শুকানো পাবে তারপর and we just release another pond. So this time is no deer. This time is both side is open. Okay. এটা কি মিষ্টি জলে? হ্যাঁ এটা মিষ্টি জলে। যত আমরা ওরা তো নিশ্চয়ই আমরা রিভার ওয়াটার জল শুকানো পাবে তারপর দোবাকি থেকে বোট ছাড়তেই আমাদের পরিবেশন করা হলো দ্বিতীয় দিনের লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, সবজি তরকারি, বাগদা চিংড়ির মালাইকারি, পাবদা মাছের কারি, চাটনি এবং পাঁপড়। আমি আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি। সুখবরটা হলো এই, আমরা এখন যে প্লেসটা যাচ্ছি এখানে আমাদের 3টে বাঘ রাখা আছে। একটা বাঘের নাম হলো আপনার সোহিনী, একটা সুন্দর, আর একটা হচ্ছে আপনার শহর, ঠিক আছে। এবং 7-8টা বড় বড় কুমির আছে, আছে আপনার ময়ূর, আছে আপনার ঈগল। এইটা দেখে গড়ে উঠতেছে। আর আমার কাজ হলো এখান থেকে এই ঝড়খালিতে আপনাদের সঙ্গে নেমে গিয়ে এখান থেকে 4বার গাড়ি শেষ করে একবার নদী পেরিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। তার রিজার্ভের গাইড, এটা হলো ডিভিশনাল ফরেস্ট। এই ডিভিশনাল ফরেস্টে যখন নাম দেয় আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো সকাল থেকে আপনাদের সঙ্গে সঙ্গ দিলাম। জানি না সুন্দরবনের সামান্য অভিজ্ঞতা আপনাদেরকে কতটা ভালো লাগাতে পেরেছি। অ্যাকচুয়ালি জীবজন্তু দেখিয়ে খুশি করার ক্ষমতা আমাদের নেই। তো সুন্দরবনে এই প্রাকৃতিক সৌন্দর্য, মুক্ত বাতাস আর গাইডের সামান্য অভিজ্ঞতা একটু ভালো লাগলে নিজেকে ধন্য বলে পারি। একটু বলি, লাস্ট একটু শুনে নিন। আপনারা বাঘ দেখার উদ্দেশ্যে তো এসেছিলেন স্যার, তো বাঘ এলেন না, যদিও এখানে ধরা বাঁধা বাঘটা দেখতে পাবেন। তো আমি যাওয়ার আগে একটু বাঘকে বিয়ে দিয়ে যাচ্ছি। যে আপনারা আশীর্বাদ করবেন যাতে শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে আপনাদের মতো সুইট ব্যক্তি সঙ্গ পেতে পারি, এটা আমার সবচেয়ে বড় কামনা। সবাইকে আবার সুন্দরবনে আশা রাখি। জানি না কতটা আপনাদেরকে আপনি ভালোভাবে বলেছেন, আমরাও খুব ভালোভাবে এই প্রসেসের মাধ্যমে সবাই ভালো থাকবেন, খাবার আসবেন।
তো সকাল থেকে আপনাদের সঙ্গে সঙ্গ দিলাম, জানি না সুন্দরবনের সামান্য অভিজ্ঞতা আপনাদেরকে কতটা ভালো লাগাতে পেরেছি। অ্যাকচুয়ালি জীবজন্তু দেখিয়ে খুশি করার ক্ষমতা আমাদের নেই। তো সুন্দরবনে এই প্রাকৃতিক সৌন্দর্য, মুক্ত বাতাস আর গাইডের সামান্য অভিজ্ঞতা একটু ভালো লাগলে নিজেকে ধন্য বলে পারি। একটু বলি, লাস্ট একটু শুনে নিন। আপনারা বাঘ দেখার উদ্দেশ্যে তো এসেছিলেন স্যার, যে আপনারা আশীর্বাদ করবেন যাতে শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে আপনাদের মতো শহীদ ব্যক্তি সঙ্গ পেতে পারি, এটা আমার সবচেয়ে বড় কামনা। সবাইকে আবার সুন্দরবনে আশা রাখবো। জানি না কতটা আপনাদেরকে আপনি ভালোভাবে বলেছেন, আমরাও খুব ভালোভাবে করেছি। এই প্রসেসের মাধ্যমে সবাই ভালো থাকবেন, খবর আসবেন। এরপর আমাদের বোট এসে থামলো ঝড়খালি ফেরিঘাটে। সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি সমবায় এলাকায় অবস্থিত সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। 30 টাকার টিকিট কেটে এই পার্কে প্রবেশ করতে হয়। এখানে আমরা দেখতে পেলাম ম্যানগ্রোভ জঙ্গল। এছাড়া এখানে দেখা মিলবে 3টি বাঘের, বেশ কয়েকটি কুমির, ঈগল, ময়ূর এবং আরও বেশ কিছু বন্য পশু পাখির। ওই মহিষ দেখি, এই তো এই তো অনেক সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তো দাঁতগুলো দেখা যাচ্ছে। বলছে দাঁত দেখা যাচ্ছে। মা দাঁত কোথা থেকে দেখলে? ওর মুখে দেখতে পাচ্ছি না, শুধু বডিটা। দেখ, ফাঁক করে আমি এই সাইড থেকে দেখতে পাবো, এই সাইড থেকে। আচ্ছা, আরে ওরা ছেড়ে দিয়ে যাবেও না। হ্যাঁ, হ্যাঁ, ফোন চলে আসে। এই যে আমাদের ফটো দেওয়ার জন্য ও দাঁড়িয়ে আছে। আমি বললাম না ওখানে গেছে লোকে। হ্যাঁ, ওখান দিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, বল বিশ্বাস করলে ওই এখান থেকে ওখান দিয়ে যাচ্ছে। কুমিরে কি ধরতে আসবে? নিজেই নেতাচ্ছে কাদা মেখে। আমাদেরকে ধরে খাবি, ওর চাকরি চলে যাবে। হাল্লা না করবি, হাল্লা করলে বেশি যায়। বিয়ার অত বড় ওইটা।
ঝড়খালি থেকে ফিরে এলাম পাখিরালয়তে আমাদের হোটেলে আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকে আমাদের এন্টারটেন করার জন্য আয়োজন করা হয়েছিল নাচ গানের। রাতে ডিনারে আমাদের পরিবেশন করা হলো ফ্রায়েড রাইস, চিলি চিকেন এবং স্যালাড। এখানকার দেশি মুরগির স্বাদ এক কথায় অসাধারণ। তৃতীয় দিন সকালে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। পাখিরালয় জেটি ঘাটে এসে দেখলাম আমাদের বোট ভ্রমণ সাথী আগে থেকেই দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বোটে উঠে নৌকা বিহার করতে করতে প্রথমেই আমরা চলে এলাম বাবা লোকনাথ মন্দিরে। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা সিডি ব্লকের অংশ বালিদ্বীপে এই মন্দিরটি অবস্থিত। আজকে তৃতীয় দিন বা শেষ দিন আমরা এসে গেছি লোকনাথ বাবার মন্দিরে। ধীরে ধীরে সেই লোকনাথ বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পিছনে আমার মা, মাসি, মেশোরা আছে, বাকি সবাই সামনে আছে। ভক্তরা বিশ্বাস করেন যে বালি লোকনাথ মন্দিরে পূজা এবং বাবা লোকনাথের কাছে প্রার্থনা করলে শান্তি, সমৃদ্ধি ও জীবনের চ্যালেঞ্জ থেকে সুরক্ষা পাওয়া যায়, যার মধ্যে সুন্দরবনের পরিবেশের অন্তর্নিহিত কষ্টও অন্তর্ভুক্ত। জয় বাবা লোকনাথ জয়, বলো জয় বাবা লোকনাথ জয়। ভক্তি নামে সুধারসে মন থাকে সদাবশে, চরণ কমল সেবা। বাবা লোকনাথ মন্দির দর্শনের পর আমরা বোটের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। আমাদের পরের গন্তব্য সোনাখালী জেটিঘাট। নদীপথে যেতে যেতে আমাদের ট্রাভেল এজেন্সির কর্মাধ্যক্ষ রূপনারায়ণ বাবু সুন্দরবন সম্পর্কে কিছু কথা সংক্ষেপে আমাদের বলতে লাগলেন। সুন্দরবন ভ্রমণের প্যাকেজ ছিল আমাদের। নামার মতো লাস্ট স্পট যেটা ছিল লোকনাথ বাবার মন্দির, যেটা আমরা এখানে ঘুরে এলাম। ঠিক দুপুর 12:30টায় আমাদের লাঞ্চ পরিবেশন করা হলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি তরকারি, চিকেন কারি, কাঁকড়ার ঝাল, চাটনি এবং পাঁপড়। টাটকা কাঁকড়ার যে কি অপরূপ স্বাদ তা ভাষায় বর্ণনা করা যায় না। বোট চলতে চলতে এগিয়ে চলল সোনাখালীর উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমাদের সার্ভ করা হলো ঠান্ডা পানীয়।
সোনাখালী জেটিঘাটে চোখে পড়ল একজন ভদ্রমহিলা মাছ ধরছেন। সোনাখালী জেটিঘাটে আমাদের ট্রাভেল এজেন্সির অটো রেডি ছিল, তাতে উঠে আমরা এগিয়ে চললাম ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। ক্যানিং স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় দুপুর 3টে। ক্যানিং থেকে 3:08 ক্যানিং শিয়ালদা লোকাল চড়ে শিয়ালদা স্টেশনে এসে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে প্রায় 4:30। শিয়ালদা স্টেশন থেকে ক্যাব বুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরিশেষে সকলকে বলবো সুন্দরবন ঘুরতে আসুন। সুন্দরবন এক বিস্ময়কর পর্যটন স্থল। সুন্দরবন ভ্রমণের প্রধান কারণ হলো এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্য এবং বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এখানে ম্যানগ্রোভ অরণ্য, বিভিন্ন পশু পাখি, হরিণ, কুমির, সাপ সহ বিভিন্ন প্রজাতির দেখা মেলে, যা ভ্রমণকে করে তোলে আরও আকর্ষণীয়। সুন্দরবন ভ্রমণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন কৌশিক পালস ক্রিয়েশন, সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।